এই স্টোরিটা আমার এক বন্ধু যার নাম সঞ্চয় মুরাদ তার কাছ থেকে শোনা। সঞ্চয় মুরাদের একজন বড় ভাই আছেন, সেই ভাইয়ের সাথেই ঘটেছে এই ঘটনাটি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার অর্থাৎ সঞ্চয় মুরাদের ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রতিদিন রাত্রে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেওয়া করেন। কোনদিন যদি রোগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনা নেওয়া করেন। তেমনি একদিন কোন রোগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই কুমিল্লার দিকে তিনি রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সবকিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে। পরে তিনি গাড়িটা থামালেন এবং তিনি সহ সব প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল, তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে মনে হয় লাশটা ঠিক এখনো লাশ হয়ে ওঠেনি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিল সেটা, এবং কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে ওঠায়। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল আর প্যাসেঞ্জার ছিল পেছনে, অর্থাৎ প্যাসেঞ্জার লাশের সাথে ছিল। একটু দূরে যাওয়ার পর প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে বলল যে তারা চা নাস্তা খেয়ে আসবে। তারা ড্রাইভারকে রেখে চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক 1টা। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা। রাস্তার কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্সে বসে আছে আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ একজন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার চা নাস্তা করে চলে এসেছে। ড্রাইভার কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠছে, তাই ড্রাইভার পেছনে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে। সে দেখলো লাশটি বসে রয়েছে আর তার দিকে বড় বড় লাল 2টি চোখ করে চেয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরো বেড়ে যায় এবং সে লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয় আরো স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করলো। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফিরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞাসা করা হলে সে আবোল তাবোল বলা শুরু করে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগেই। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছিল সেই ড্রাইভার 4.5 মাস পাগলের মতো ছিল। তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনো মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটা ভূত এফএমে শেয়ার করার জন্য। তিনি তার জন্য সব ভূত এফএম লিসনারদের দোয়া চেয়েছেন। এই ছিল ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তা যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখল অপরিচিত একজন লোক। তার শরীর ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল,
আমার বাড়ি অমুক গ্রামে, ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হয়। ইতোমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে। অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে এবং তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে যেতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। লোকটি ডাক্তারের মাকে কথা দেয়, তিনি তার ছেলেকে তারা পৌঁছে দেবে এটা বলেন। এরপর ডাক্তার একটি ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে ওপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন, একজন পিছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভেতর দিয়ে এবং 5-7 জন লোক নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ, আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতিমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখলো বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং লোকটিকে ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসেছিল ডাক্তারকে, তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকটির পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা, জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান। তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব থাকবে না। এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে বলে যে আপনাকে পৌঁছে দেই, চলেন আপনাকে পৌঁছে দেই, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় আর কি, যে চলেন আপনাকে পৌঁছে দেই। ডাক্তার লোকটির সাথে রওনা দেন। তখন লোকটি বলে আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ, ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর থেকে ডাক্তার রাতে কুণ্ডুকি দেখতে বের হন না এবং অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারাই ঘটনা পাঠাই তারা ঘটনা পাঠানোর পরে একবার রিভাইজ করা উচিত। রিভিশন না দিলে খুব মুশকিল, আমার খুব কষ্ট হয়ে যায়। লিখছেন মঞ্জুর চৌধুরী। আমাদের বাসায় এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন। আমরা প্রথমে দেখতাম মহিলার বাসায় প্রচুর মানুষ লাইন দিয়ে দেখা করতে আসতো। ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা।
আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো। পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর। তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। আমরা 3 ভাই বোন এতে দারুণ রোমাঞ্চিত হই। আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছে, দারুণ। মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে তার জিনেরাই বলেছিল। জিন সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠত। মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন। আমরা মাস শেষে সময় মতো ভাড়া পেতে লাগলাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি। মহিলা পীর বলেই পিরানি নাম, এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হলো। আমরাও তাকে রাখতাম পিরানি খালা। সবই ভালো মতো চলছিল, শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি। পিরানির নিজের 3 ছেলে, তার স্বামী, তার দেবর এক বাড়িতে থাকার কথা। আমরা দেখলাম এছাড়াও ওদের সাথে যুক্ত হলো তাদের ভাগ্নি পরিবার। তার বোনের পক্ষ থেকে 3 বোনঝি এবং 2 বোনপো। এত মানুষের থাকা খাওয়া গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগলো। আগে 1 ট্যাঙ্কি পানিতে আমাদের 3 ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত। ওরা আসার পর দৈনিক 3 বার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়ত। বাবা অনেক নোটিশ পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বিদায় হবার নোটিশ দিতে। পিরানি চলে যাওয়ার পরে নতুন ভাড়াটে আসলো বাসায়। স্বামী, স্ত্রী এবং ছোট 2 মেয়ের ফুটফুটে সংসার। আমরাও খুশি, বাড়ির খরচ কমে গেছে অনেক। 1 ট্যাঙ্কিতেই চলে যাচ্ছে যায় 3 ফ্ল্যাটের সবাই। মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। এই সময়টুকু মহিলা তার 2 শিশুকন্যা সহ বাসায় থাকেন। এক রাতে মহিলা 2 মেয়ে সহ টিভি দেখছিলেন। এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন, ফাতেমার মা, দরজা খোলো। তিনি অবাক হলেন, তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না। একই সাথে তিনি অনেক খুশিও হলেন। তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাকও হলেন। তিনি আরেকটু এগিয়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না, অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক। তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন, কিন্তু কেউ কোনো জবাব দিল না। এইবার তিনি ভয় পেলেন, ছুটে এসে দরজা লাগিয়ে 2 মেয়েকে জড়িয়ে ধরলেন, এবং ঠিক তখনই আবারও দরজায় টোকা এবং একই কণ্ঠস্বর, ফাতেমার মা, দরজা খোলো। এখন তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো। সে সাথে একই ডাক, একই কণ্ঠস্বর, একই সময় দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে ঝাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ফাতেমার মা জোরে জোরে সূরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁপতে লাগলো। দরজায় তখনও ধূপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক, ফাতেমার মা, দরজা খোলো, ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় লক্ষ্য করলেন যে এখন আর দরজায় বা ছাদে আওয়াজ হচ্ছে না, তবে দরজায় সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন। এখন দরজার বাইরে তার স্বামী। স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে, কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন। স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা পিরানিকে খবর দিলেন। মা জানেন এটা কেন হয়েছে, কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিল তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে চাঁদা চাইতে। তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি, খারাপ ব্যবহারও করেননি। পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা সন্ধ্যা এসে তার পা ধরে মাফ চাচ্ছে। তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন, ঘরের আসবাবপত্র সব নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। পিরানিরা যেতে চায়নি, আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে মার কাছে ক্ষমা চান। তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে, এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারো ক্ষতি করত না, শুধু ভয় দেখানোতেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখত। পিরানি জড়িত আরো কিছু ঘটনা আছে আমার কাছে, এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন। শহীদের ইমেলটি আমি পড়তে চাই। লিখেছেন, শুরুতেই সালাম দিয়েছেন সবাইকে।
জানিয়েছেন আসসালামু আলাইকুম, জানি আপনি সব সময় ভালোর দলে। আমি মোহাম্মদ শহীদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর যন্ত্রকৌশল বিভাগের ছাত্র। আমার দেশের বাড়ি কক্সবাজার। যদিও আমার নিয়মিত রেডিও শোনার সুযোগ হয় না, কিন্তু রেডিও ফুর্তিতে ভূত এফএমটা তার শোনা হয়ে থাকে, সেটাই তিনি লিখে জানিয়েছেন। তিনি লিখেছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন যাবৎ কোনো এক ঘরে অ্যাটাচড গৃহশিক্ষক ছিলাম। আমার থাকার ঘরটি ছিল আলাদা, আমি একাই থাকি। ঘটনার দিনটি ছিল 12 জানুয়ারি 2012 বৃহস্পতিবার। এই অভিশপ্ত দিনটি যেন আমার জীবনে আর ঘুরে ফিরে না আসে। বাড়ি থেকে আসলাম মাত্র, বাসায় পৌঁছাতে রাত প্রায় 12টা বেজে যায়। তালা খুলে রুমে ঢুকতেই মনে হলো আমার সাথে আরো একজন ঢুকলো, কিন্তু না। যাই হোক, রীতিমতো শুয়ে পড়লাম, বাতিটাও অফ করে দিলাম। কিন্তু কেন জানি মাথায় একটা সন্দেহ কাজ করছিল। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। আচানক কে যেন পাশের টেবিল চাপড়াতে চাপড়াতে আমার নাম ধরে ডাকছিল। ঘুম ভেঙে যায়। বাতি অন করতে গেলাম, বাট ইলেকট্রিসিটি ওয়াজ নট অ্যাভেলেবল। চোখ মুছে বসলাম। আমি কিছু বলার আগেই আমাকে বলা হলো বিদ্যুৎ নেই, চার্জ লাইটটা চালাও। চার্জার না থাকায় লাইট থেকে খুব কম আলো পাওয়া যাচ্ছিল। দেখতে পাই এলাকার সিনিয়র এক বড় ভাই, আমি নাম বলতে পারবো না, আমার সামনে দাঁড়ানো। ব্যতিক্রম কিছু ভাববো তো দূরের কথা, কিভাবে রুমে ঢুকলো সেটুকুও মাথায় আসেনি। রাত আনুমানিক 2টা। জিজ্ঞেস করলাম, ভাইয়া এত রাতে? ভাইয়া যেভাবে বলছিলেন, শহীদ চার্জারটা নিয়ে আমার সঙ্গে একটু আসতে হবে। আমার ছোট বোন অমুক ঘর থেকে কাউকে না বলে কাঁথা বালিশ নিয়ে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আরো বললেন ও এভাবে প্রায় বেরোয় এবং আশেপাশে কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। কোনো তাবিজ কবজ গায়ে রাখে না। একটা কথা বলে রাখি, মেয়েটির এই মুদ্রা দোষের কথা আমি আগেও শুনেছি, কিন্তু একবারও আমার মাথায় আসেনি। চলুন বলে চার্জার হাতে বেরিয়ে পড়লাম। ভাইয়া সামনে সামনে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে একসময় রেল লাইনের পাশে একটি তাল গাছের গোড়ায় এসে ভাইয়া থেমে গেলেন, সাথে আমিও। ভাইয়া বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি ওদিকটা দেখে আসি, বলে সোজা উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছেন। ডাক দিলাম, ভাইয়া ওদিকে তো আধার, চার্জ লাইটটা নিয়ে গেলে ভালো হতো না। কিন্তু কোনো উত্তর ছিল না। তার পরিবর্তিত হাব ভাব দেখে কিছুটা সন্দেহ হয়। আরো কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে আমার শরীরে কাঁপন ধরে যায়। পিছু হাঁটার চেষ্টা করি। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখানেই। ফিরতেই যা দেখি তা আমি কেন, পৃথিবীর কোনো মানুষই আশা করে না। দেখি আমার বাঁ পাশ ঘেঁষে একটা কাটা মাথা নিচে বালিশ দিয়ে একজন সুস্থ মানুষের মতন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল এবং বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। এটি কাটা মাথাটির গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমার দম প্রায় আটকে যাচ্ছে। চার্জ লাইটের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে কাটা মাথাটি সেই মেয়েটির যাকে আমরা খুঁজছিলাম। আমি একেবারে পাথর, চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে হলো আজীবনের জন্য বাকশক্তি হারালাম। খুব কষ্টে মুখ ফিরিয়ে সেই বড় ভাই কোথায় দেখছিলাম। বড় ভাই উধাও। নিশ্চিত হলাম চলে যাওয়া ফিগারটি কোনো বড় ভাই নন। সাথে সাথে চার্জ লাইটটা অফ হয়ে গেল। আরো ভয় পেয়ে যাই। হুশ প্রায় অকেজো। সারা শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে আসছিল। পুরো কোরআন শরীফ মুখস্থ থাকা সত্ত্বেও একটা আয়াত মুখ দিয়ে আসছিল না। এবার ওই জায়গা থেকে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি পরিস্থিতি আরো চরম পর্যায়ে। কাটা মাথাটি আর ঘুমে নেই, চোখ বন্ধ, কিন্তু মুখে এক অদ্ভুত অট্টহাসি। দেখে আমার জায়গায় আমি ছিলাম না। ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকাল 8টার দিকে চেতনা ফিরে পেয়ে দেখি আমি পাশের মসজিদের বারান্দায় পড়ে আছি। গায়ে প্রচন্ড জ্বর। হুজুর এসে বললেন, তোমাকে রেল লাইনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। খুব ভোরে দুজন মুসল্লি এসে এখানে দিয়ে যায়। কি হয়েছিল তোমার? সব খুলে বললাম। হুজুর দোয়া সূরা পড়ে আমার গা মাথায় কয়েকবার ফুঁ দিলেন। তারপর হুজুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলাম। দেখি ওই তাল গাছের গোড়ায় একটা সমান অর্ধেক কাটা তাল পড়ে আছে। তালখণ্ডটি দেখতে অনেকটা মানুষের চেহারার মতো। হুজুর বিষয়টা ঘটনার সাথে জড়িতদের বলতে বারণ করলেন এবং ওই ঘরটি পরিবর্তন করার পরামর্শ দিলেন। তারপর বিষয়টি আর কারো সাথে শেয়ার না করে বিশেষ অজুহাতে বিদায় নিয়ে চলে আসি। কয়েকদিন পর শুনি বাড়িওয়ালা ওই ঘরটি ভেঙে ফেলেছেন। হয়তো কোনো সমস্যার সম্মুখীন তারাও হয়েছিলেন। এই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন। সকলের নিরাপদ জীবন কামনা করছি এবং অনুরোধ রইল, রাতে একা বের হবেন না। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিউটরের কাছে শোনা।
আমার বাড়ি বাগেরহাট সদরেই অবস্থিত। আমার হাউস টিচার তার বাড়ি ছিল বাগেরহাট, এবং বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নাম ডাক থাকায় ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল তার, এবং তিনি রাত বিরাতে সে কারণে তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতে যেতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কি যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখলো অপরিচিত একজন লোক, তার শরীর ভেজা। ডাক্তারকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে, আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান। এবং আমি মনে হয় এই ঘটনাটা আগে একবার পড়েছিলাম, সো এই ঘটনাটা আমি ভুল করে সিলেক্ট করেছি, সরি, আমি সেটা পড়ছি না। আমরা বরং আমাদের গেস্টের কাছে ঘটনায় চলে যাই। আমার গাজীপুর পুবাইল থেকে লিখেছেন। সেদিন ছিল স্যাটারডে এবং খুব গরম পড়েছিল। কোনো একটি কারণে মায়ের সাথে আমার খুব ঝগড়া হয় এবং আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করি। আমি একাই ঘুমাই। প্রতিদিনের মতো রাত 11টার দিকে ঘুমাতে যাই এবং যথারীতি ঘুমিয়ে পড়ি। বাট খুব রাত হবার পরে শুরু হয় ঘটনাটি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে ফ্যান অফ, বাট আমি ঘুমানোর আগে ফ্যান অন করে ঘুমিয়েছিলাম। আমি বিছানা থেকে নেমে ফ্যান অন করি এবং আবারও ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আবারও গরমের জন্য আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে ফ্যান অফ। আমার খুব রাগ হয়। আমি মনে করেছি যে মা কিংবা বাবা হয়তো এসে ফ্যান অফ করে যাচ্ছেন। আমি কিছু না বলে ফ্যান অন করে আবারও ঘুমাই। বাট থার্ড টাইম ঘুম ভাঙার পর আমি আবারও দেখি ফ্যান অফ। এবার আমি সহ্য করতে না পেরে সরাসরি মা বাবার রুমে গিয়ে চিল্লাচিল্লি শুরু করে দেই। বাট তারা আমাকে অ্যান্সার করে তারা কেউ ফ্যান অফ করেনি। আমি আবার ফ্যান অন করে শুয়ে পড়ি, বাট এবার আমার ঘুম আসে না। আমি বারবার ভাবতে থাকি যে তারা কি আমার সাথে ফাজলামি করছে নাকি অন্য কিছু। 30 মিনিটস পর আমি যেটা হয় সেটা হচ্ছে টয়লেটে যাবার জন্য বিছানা থেকে উঠি। টয়লেটটা ছিল আমার মা বাবার রুমের মাঝে। আমি বিছানা থেকে টয়লেটের কাছে আসতেই দেখি যে বাবা ঢুকলেন এবং আমি পাশে একটা চেয়ারে বসে ওয়েট করতে থাকি। বাট 20 মিনিটস হবার পরও বাবা যখন বের হলেন না, আমি তখন ঘড়ির দিকে তাকাই এবং দেখি যে 2:47 বাজে তখন ঘড়ির কাঁটায় ঠিক। এবং কিছুক্ষণ পরে টয়লেট থেকে পানির সাউন্ড আসতে থাকে। মনে হলো বাবা গোসল করছে। আমি এটা ভেবে আমি গরমের জন্য হয়তো তিনি গোসল করছেন। আমি আরো কিছুক্ষণ ওয়েট করি, বাট আরো 30 মিনিট যাবার পরও বাবা বের হলেন না। এবার আমি উঠে টয়লেটের দরজা নক করি, বাট দরজাটা খোলা ছিল, তাই আধা হাত ফাঁকা হয়েছিল এবং নিচের দিকে তাকিয়ে দেখি যে কোনো ভেজা কিছু নেই এবং টয়লেটের লাইট অন ছিল, তাই দেখা যাচ্ছিল। বাট গোসল করলে ফ্লোরটা ভেজা থাকার কথা। আমি তখন বালতির মধ্যে পানি নড়ার শব্দ পাই। আমি অবাক হই। এবার আরো জোরে ধাক্কা দিই। পুরো দরজা ফাঁকা হবার পর আমি আরো অবাক হয়ে যাই। দেখি একটি বাচ্চা বালতির মধ্যে বসে গোসল করছে, বাট বাবা সেখানে নেই। বাচ্চাটি ছিল খুব সাদা, বাট তার চোখগুলো ছিল রক্তের মতো লাল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি অনেক চেষ্টা করছিলাম চিৎকার করার এবং সরে যাবার, বাট আমি যেন পুরো অকেজো হয়ে গেছি আর পুতুলের মতো দাঁড়িয়ে আছি, সব দেখছি। তারপর বাচ্চাটি বালতি থেকে লাফ দিয়ে এসে আমার গালে জোরে থাপ্পড় মারে। তারপরে আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফেরার পরে আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করি এবং আমার পাশে আমার মা বাবা, এবং আমার গাল লাল ফুলেছিল আর খুব জ্বর ছিল। গালে কোনো আঙুলের ছাপ ছিল না, কেন তা আমি জানি না। আমাকে তারা সাথে সাথে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি সব বলার পরে তারা কেউ বিশ্বাস করতে চায় না। তারা ধরে নেয় আমি হয়তো ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। আমি কিছুটা সুস্থ হবার পর মাকে সাথে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাই। বাবা অফিসে ছিলেন সেই সময়। মা বাইরে দাঁড়িয়েছিলেন। আমি মসজিদের ভেতরে গেলাম এবং হুজুর কে সব বলার পর তিনি বললেন যে
সেদিন হয়তো এরকম হতে পারে যে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম এবং সেই সময় সেটা আমাদের মানে তিনি বোঝায় তোমার মায়ের সাথে যখন তুমি খারাপ বিহেভ করছো তখন হয়তো কোনো জিন তা দেখে এবং জিনটা ভালো প্রকৃতির ছিল বলে সে তোমাকে শাস্তি দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঘটনাটা এরকমই ঘটেছে হয়তো, কিন্তু আমি আপনাদের যে জন্য শোনালাম যে আজকে যদি হঠাৎ করে বাথরুমে গিয়ে এরকম আবিষ্কার করে, আমি এরকম উদ্ভট কোনো দৃশ্য এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে এটা আমি ভাবতেও পারি না আসলে, যে বাথরুমের দরজা খুলে আপনি দেখবেন যে একটা বাচ্চা সে আবার বালতির মধ্যে বসে বসে গোসল করছে বা এরকম কিছু একটা, মানে এরকম কোনো কিছু যদি, মানে আমি খুব অবাক হলাম যে আমাদেরকে এই ইমেলটা করেছেন নুরুল ইসলাম সুজন, তিনি আবার সেটা তাকিয়ে দেখেছেন, তারপরে চর খাওয়ার পরে পড়ে গেছেন। মানে জাস্ট বাথরুমের দরজা খুলে এই দৃশ্য দেখার পরে তার ফিট হয়ে পড়ে যাওয়া উচিত ছিল। এনিওয়েজ, আজকের হাতে সময় নেই। যাক, আমি আজকে যে ঘটনাটা বলবো তা হলো আমার বাড়ির একটি ঘটনা। আমাদের বাড়িতে এরকম প্যারানরমাল অনেক ঘটনাই আছে। এই ঘটনাটা শুরু করার আগে আমি আমার বাড়ির বর্ণনা একটু দেই। রেল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। বাড়ি ঢুকতেই একটি কবরস্থান রয়েছে, সেখানে একটি বহু পুরনো তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছ নিয়ে অনেক ভৌতিক কাহিনী আমাদের বাড়িতে ঘটেছিল। বাড়ির একদম শেষ মাথায় একটি বাঁশঝাড় রয়েছে এবং যেখানে একটি অনেক পুরনো কবরস্থান রয়েছে। ওই স্থানের নাম হচ্ছে পেশপাড়। আগের দিনে আমাদের বাড়ির স্যানিটেশন ব্যবস্থা এত খারাপ ছিল যে সবাই দূরের একমাত্র টয়লেটটা ব্যবহার করত। যা হোক, বাড়িতে ঢুকতেই কবরস্থান থাকায় যারা অন্যত্র কাজ করে রাতে বাড়ি ফিরত তারা অনেক ভয় পেত। তাই সেখানে বাড়ির মানুষজনের উদ্যোগে একটি মসজিদ করা হয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই যে মসজিদে কোনো হুজুর 2 মাসের বেশি থাকতে পারেনি। যাই হোক, এবার ঘটনায় আসি। সকালবেলা আমার ছোট কাকা মাসুদ কাজের জন্য সোনাপুর শহরে যায়। ফিরতে ফিরতে প্রায় 7টা-8টা বেজে যায়। প্রতিদিনের মতো ওনার কাজে সকালে বের হওয়ার সময় দেখলেন মসজিদের পাশে ওনার বড় চাচা মোতালেব আহমেদ পড়ে আছে। যেহেতু উনি সকাল সকাল কাজে চলে যেতেন, সেহেতু উনি প্রথমে মোতালেব চাচাকে দেখলেন এবং বাড়ির সবাইকে ডাক দিলেন। তখন বাড়ির অন্যান্য পুরুষ মানুষ এসে মোতালেব চাচাকে হসপিটালে নিয়ে গেলেন এবং আমার কাকা তার কাজে চলে গেলেন। দুপুরবেলা খবর এলো তার চাচা মোতালেব মারা গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন। তার 4-5 দিন পর রাতে যখন মাসুদ চাচা বাড়ি ফিরছিলেন তখন কবরস্থানের শেষ মাথায় তার সামনে হঠাৎ মোতালেব দাদা হাজির হলেন। আমার কাকা অনেক সাহসী হওয়ায় তিনি সেন্সলেস হলেন না। তখন মোতালেব দাদা আমার কাকাকে বললেন, কিরে তুই না আগে আমাকে দাওয়াত দিতিস, এখন দিস না কেন? তখন আমার কাকা বললেন যে আচ্ছা চাচা, আজ চলে আসেন এবং রাতে খেয়েছেন। কথাগুলো নোয়াখালী ভাষায় লেখা, আমি জাস্ট নর্মাল ভাষায় বলছি আর কি। এই বলে আমার কাকা বাসায় চলে এলেন এবং বাসায় ঢোকার পরে তার শরীর খুব ঘামতে লাগলো। তখন আমার দাদু কাকাকে বললেন, কিরে মাসুদ, তুই এরকম ঘামছিস কেন? তখন আমার চাচা আমার দাদুকে সব খুলে বলল। ওই জায়গায় এমন আরো ঘটনা ঘটে। দাদু তার কথা বিশ্বাস করতে বাধ্য হয় এবং আমার দাদু কাকাকে আগুনের তাপ দেওয়া সহ অনেক কিছু করলেন। তার ঠিক 2 দিন পর রাত আনুমানিক 12টার সময় কাকার চাচাতো ভাই বছর তাকে ডাক দিলেন, মাসুদ বাইরে আয়, পেশবার যাবো। কাকা ভাবলো যে রাতে হয়তো বাথরুমে যাবে, একা ভয় পাচ্ছে, এই কারণে হয়তো ডাক দিচ্ছে। যাক, কাকা আমার দাদুকে 10 মিনিটের কথা বলে বের হলো এবং বছর কাকা আগে হাঁটছিল এবং মাসুদ কাকা পিছন পিছন যাচ্ছিল। হঠাৎ কাকা সামনে তাকিয়ে দেখলেন বছর কাকা নেই। তিনি তখন ভয় পেয়ে গেলেন, কারণ বছর কাকাকে যেখান থেকে হারালেন তার পাশেই পুরনো কবরস্থান। হঠাৎ কাকার ঘাড়ে হাত পড়ল। কাকা পেছন ফিরে দেখলেন সেই মোতালেব দাদা। তিনি বললেন যে সেদিন আসতে পারিনি, তুই অসুস্থ ছিলি, আজকে আসলাম।
কাকা এবার আর সাহস দেখাতে পারলেন না, তিনি সেন্সলেস হয়ে গেলেন। তার আনুমানিক 40 মিনিট পর আমার কাকা ফিরে কাকা না ফিরায় সবাই লাঠি সোটা নিয়ে পেশপার দিকে গেলেন এবং দেখলেন আমার কাকার মাথার নিচের দিকে এবং পাটা ওপরের দিকে হেলানো অবস্থায় পড়ে আছে। পরের দিন দুপুরে কাকার সেন্স ফিরলে তিনি সবাইকে রাতের ঘটনা খুলে বললেন এবং আমার গ্রামের একজন সাঁওতাল ছিলেন, তার কাছে কাকাকে নিয়ে যাওয়া হলো, কারণ সাঁওতাল লোকটি সবকিছু বলতে পারতেন। তখন তিনি বললেন, তোদের বাড়িতে যে মোতালেব মারা গেছে তার শেষ ইচ্ছা তোরা পূরণ করিস নাই। উল্লেখ্য যে মোতালেব সম্পর্কে কিন্তু ওই সাঁওতালকে কিছুই বলা হয়নি। তিনি বললেন যে যেখানে তোরা মাসুদকে পাইছিস সেখানে মোতালেবের বাবা মার কবর ছিল। মোতালেবের শেষ ইচ্ছা ছিল তাকে যেন সেখানে কবর দেওয়া হয়, কিন্তু তোরা সেখানে কবর দিসনি। আর যদি একটু পরে যেতিস তাহলে সেখানে লাশ পাওয়া যেত ওর। এই ছিল ঘটনা। এরপরে আরো অনেক লম্বা ঘটনা, অনেকগুলো ঘটনা তিনি লিখেছেন, সেই ঘটনাগুলো আজকে না পড়ি। সালটা 1979, আমার বয়স 25 বছর। 1 বছর হলো আমি বিয়ে করেছি। এর মধ্যে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়েছি। হেমন্তের নবান্ন উৎসবের নিমন্ত্রণে শ্বশুরবাড়ি যাবার জন্য খুব সকালে বের হয়েছি। আমার স্ত্রী আগে চলে গেছে, তাই আমি একাই বের হয়েছে। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ছিল অনেক। যাতায়াত ব্যবস্থা বলতে ছিল মেঠো পথে গরুর গাড়ি, কিন্তু আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, তাই হেঁটেই রওনা দিয়েছি। খুব তাড়াতাড়ি হেঁটে সূর্য ডোবার একটু পরে আমার শ্বশুর বাড়ি থেকে 2 মাইল দূরের হাটে এসে পৌঁছাই। দেখলাম হাটে লাঠি খেলা হচ্ছে। আমি একজন বিনোদন প্রিয় মানুষ, আর সারাদিন হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে পড়ায় ভাবলাম একটু লাঠি খেলা দেখে হাট থেকে কিছু কিনে তারপর বাকি 2 মাইল রাস্তা পাড়ি দেব। কিন্তু খেলা দেখতে দেখতে কিভাবে যেন রাত 11টার মতো বেজে গিয়েছে, আমি টেরও পাইনি। যখন টের পেলাম তখন দোকানের দিকে ছুটলাম, কিন্তু ঠান্ডা জিলাপি ছাড়া আর নেওয়ার মতো কিছুই পেলাম না। তাই 2 কেজি জিলাপি কিনে আবার হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তায় আমি ছাড়া দ্বিতীয় কোনো লোক নেই। আমি ভূত বিশ্বাস করতাম না, তাই একা যেতে কোনো ভয় পাচ্ছিলাম না। আমার সামনে যে রাস্তা, সেই রাস্তার একটু বর্ণনা দেই। আমার ঠিক 200 গজ সামনে ছিল বেশ কয়েকটা বড় বট ও শিমুল গাছ। সামনে একটু খোলা মাঠের মতো, কিন্তু পেছনের দিকে আগাছায় ভর্তি ছিল, তাই একটা বট গাছের নিচে পোড়ামাটির একটা ভাঙা অবকাঠামো ছিল। তার একটু দূরে একটা ছোট নদী ছিল। নদীর দু এক জায়গা শুকিয়ে গেলেও বেশিরভাগ জায়গায় তখনও পানি ছিল। তার একটু পর আবারও বড় ধরনের ঝোপ ছিল এবং এই ঝোপটা ছিল খুব ঘন। তার 3 থেকে 400 গজ পরে আমার শ্বশুর বাড়ি পাড়া শুরু। আবার ঘটনায় চলে যাই। আমি যখন বট গাছগুলোর খুব কাছে চলে আসলাম তখন কেমন যেন বাতাসটা গুমোট হয়ে গেল। আরো যখন কাছে আসলাম তখন প্রচন্ড বেগে বাতাসের শব্দ শুরু হলো, কিন্তু শরীরে একটু বাতাসও লাগছিল না। আমি গাছের দিকে তাকালাম, গাছের পাতাও নড়ছিল না। তখন আমি প্রথমবারের মতো একটু ভয় পেলাম, কিন্তু সাহস হারালাম না। আমি সিগারেট খেতাম আর শুনেছি আগুন দেখলে এরা কাছে আসে না, তাই পকেটে হাত দিলাম দেশলাইয়ের জন্য, যাতে অন্তত আগুন তৈরি হয়ে যায়। আমি এখানে একটা ছোট্ট কথা বলবো, এই মেইলের বাইরে সিগারেট তো শরীরের জন্য ক্ষতি করে। আমি সিগারেট একেবারেই, আমি যেটা বলবো যে সেটা হচ্ছে আগুনে সবসময় কাজ হয়, কথাটা একদম সত্যি না। কিন্তু আচ্ছা যাই হোক, আবার ঘটনায় ফিরে আছি। কিন্তু পকেটে দেখলাম দেশলাই, সিগারেট কিছু নেই, কারণ শ্বশুর বাড়ি যাবো বলে ওইগুলো সাথে নেইনি। পরে কেউ দেখে খারাপ ভাবে এই জন্য। এর মধ্যে বাতাসের শব্দ বেড়েই চলেছে। এবার সত্যি ঘাবড়ে গেলাম। বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি মিষ্টি জাতীয় জিনিসের প্রতি এদের লোভ রয়েছে, তাই আমার হাতে থাকা জিলাপি ছুঁড়ে ফেলে দিলাম সেই ভাঙা অবকাঠামোর দিকে। তারপর খুব জোরে দৌড়ানোর চেষ্টা করলাম। শরীর ক্লান্ত হয়ে পড়ায় পারলাম না। শব্দ হঠাৎ করে থেমে গেল। এরপর স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলাম, কিন্তু খেয়াল করলাম আমার বাঁ পাশ দিয়ে কি যেন হেঁটে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আমি দোয়া দুরুদ যা জানা ছিল পড়তে লাগলাম আর জোরে জোরে হাঁটা শুরু করলাম। তারপর নদীর কাছে এসে পড়লাম, কিন্তু শুকনা জায়গা দিয়ে নদী পার হচ্ছি, কিন্তু খেয়াল করলাম আমার বাঁ পাশে নদীর পানিতে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছে। মনে হলো 4-5 জন মানুষ যদি হাঁটু পানির ভেতর খুব জোরে জোরে হেঁটে যায় তাহলে যেরকম শব্দ হবে কেউ সেভাবে পার হচ্ছে। আমি দৌড়ে নদীর এপারের জঙ্গলের সামনে এসে পড়লাম। হঠাৎ করে আমার চোখ আটকে গেল। আমি থমকে দাঁড়ালাম, যা দেখলাম 2 চোখে বিশ্বাস করতে পারলাম না।
দেখলাম আমার একটু সামনে রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 10 ইঞ্চি লম্বা একটা কঙ্কাল 2 হাত ছড়িয়ে আমার দিকে দাঁড়িয়ে আছে। তার বুক থেকে পা পর্যন্ত সাদা কাপড় ছিল, কিন্তু গলা ও মাথায় হাড় ছাড়া আর কিছু ছিল না। হাত ছড়িয়ে থাকার কারণে সেটাকে বিশাল আকৃতি দেখাচ্ছিল। আমি যেন ভয়ে জমে গেলাম। তারপর সে কেমন যেন মুখ বাঁকা করে শব্দহীন হাসি হেসে আমার দিকে পা বাড়ালো। মুখটা এমন বিকৃত হয়ে গেল যে কেউ দেখে ঠিক থাকতে পারবে না। আমার হাত পা অবশ হয়ে গেল। আমি কি করব কিছু বুঝে ওঠার আগেই সে আরো একটা পা বাড়ালো। এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ানোর জন্য পেছন দিকে ঘুরলাম, কিন্তু ঘুরেই দেখি সেদিকেও আমার সামনে সে আরো কাছে চলে এসছে। আমি আর ঠিক থাকতে পারলাম না, চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয়েছিল কিনা আমি জানি না। আমার যখন হুঁশ হলো তখন দেখলাম আমি আমার শ্বশুর বাড়িতে শুয়ে আছি। আমার চারপাশে অনেক মানুষ, আমার স্ত্রী কাঁদছে। পরে আমার স্ত্রীর কাছে শুনলাম পোলক দিয়ে মাছ ধরতে যাওয়া 3 জন লোক আমার চিৎকার শুনে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। এরপর টানা 3 বছর আমি শ্বশুর বাড়ি যাইনি। এই ছিল ঘটনা।